গল্পকথনে আপনাদের আমন্ত্রণ। পড়ছি হুমায়ূন আহমেদের কিছু শৈশব। বইটি উৎসর্গ করা হয়েছে শৈশবের বন্ধুদের। তারা কে কোথায় আছে জানি না, যে যেখানেই থাকুক ভালো থাকুক, পরম করুণাময়ের করুণাধারা সবাইকে স্পর্শ করুক, এই শুভকামনা রইল। ভূমিকা। মানুষ যখন মৃত্যুর দিকে এগুতে থাকে তখন সে ব্যাকুল হয়ে পিছনে তাকায়। আমার মনে হয় তাই হয়েছে। সারাক্ষণই শৈশবের কথা মনে পড়ে। কি অপূর্ব সময়ই না কাটিয়েছি। শৈশবের খণ্ডচিত্র প্রথমে ছাপা হয়েছিল সিলেট বাজার পত্রিকায়। গ্রন্থাগারে প্রকাশের সময় কিছু কাটাকুটি খেলা খেলেছি। হুমায়ূন আহমেদ, নুহাশপল্লী, গাজীপুর। আজ থাকছে প্রথম পর্ব। ৬-৭ বছরের একটি বালক জানালার শিক ধরে দাঁড়িয়ে আছে। সে বৃষ্টি দেখছে। সিলেটের বিখ্যাত বৃষ্টি। ফিনফিনে, ইলশেগুড়ি না, ঝুম বৃষ্টি। এই বৃষ্টি এক নাগাড়ে ৭ দিন পর্যন্ত চলতে পারে। ছেলেটি বৃষ্টি দেখছে, তবে তার দৃষ্টিতে মুগ্ধতা নেই, বিস্ময়বোধ নেই, আছে দুঃখবোধ এবং হতাশা। তাকে সারাদিনের জন্য আটকে রাখা হয়েছে। আজ সে ঘর থেকে বের হতে পারবে না। সে একটি গুরুতর অপরাধ করেছে। কাঠের সিন্দুকের উপরে ৫টা চীনামাটির প্লেট রাখা ছিল, সবকটা একসঙ্গে ভেঙেছে। বাসায় আর কোনো প্লেট নেই। প্রাথমিক শাস্তি চড়-থাপ্পড় ১ দফা হয়েছে। বালক এই ধরনের শাস্তিকে হিসেবের মধ্যে ধরে না। বালকের মাতা এই তথ্য জানেন বলে মানসিক শাস্তির দিকে গেলেন। ঘোষণা করা হলো, এখন থেকে সবাই প্লেটে করে খাবে, বালক খাবে মেঝেতে। মেঝের একটা অংশ পরিষ্কার করে রাখা হবে, সেখানেই ভাত তরকারি দেয়া হবে। বালক এই মানসিক শাস্তিকেও আমলে নিল না, কারণ সে জানে এই কাজটি করা হবে না। সে এই বয়সে বুঝে গেছে বড়দের কথা এবং কাজ এক না। একটি দরিদ্র পরিবারের কাছে ৫টা চীনামাটির প্লেট যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটা বোঝা গেল যখন বালককে ছুটির দিনে বন্দি করে রাখা হলো। বন্দি ঠিকমতো শাস্তি ভোগ করছে কিনা তা তার ভাই বোনরা এবং কাজের ছেলে রফিক মাঝে মাঝে উকি দিয়ে দেখে যাচ্ছে। সবচেয়ে আনন্দিত রফিক, তার মুখ ভর্তি হাসি। এই বাসার যে কোনো শিশুকে শাস্তি পেতে দেখলে সে বিমল আনন্দ ভোগ করে। দুপুরের ভাত খাবার সময় বালককে মুক্তি দেয়া হলো। সে ছুটে বের হয়ে গেল। প্রথম কিছুক্ষণ বৃষ্টিতে লাফালাফি করল। তারপর দৌড়ে রাস্তা পার হলো। রাস্তার ওপাশেই মাঠ। মাঠে কিছু নিচু জায়গা আছে, সেখানে পানি জমেছে। পানির উপর ঝাপাঝাপি করা যায়। মাথার উপরে ঝুম বৃষ্টি, পায়ের নিচে পানি, কি আনন্দ! বালককে গ্রেফতার করে নিয়ে যাবার জন্য ছাতা নিয়ে রফিককে পাঠানো হলো। সে গম্ভীর মুখে কিছুক্ষণ বালকের লাফালাফি দেখল। তারপর ছাতা বন্ধ করে নিজেও ঝাপাঝাপিতে যুক্ত হলো। যুক্ত কেনই বা হবে না? রফিক বালকের চেয়ে ২-১ বছরের বড়। বৃষ্টিবিলাস থেকে সে কেন নিজেকে দূরে রাখবে? রফিকের নেতৃত্বে বৃষ্টি যাপনের অর্থ হল একের পর এক দুঃসাহসিক অভিযান। তার একটি হচ্ছে দেয়াল টপকে প্রফেসর সাহেবের বাড়িতে ঢোকা, অধ্যাপক এমসি কলেজ, প্রফেসর সাহেবের বাগান ভর্তি আম গাছ। ঝড় বৃষ্টিতে গাছতলায় নিশ্চয়ই অনেক আম পড়েছে। অভিযান সফল হলো। পকেট ভর্তি আম নিয়ে বালক পরবর্তী অভিযানে বের হলো। পাকা পুষ্কুনিতে গোসল। পাকা পুষ্কুনিতে সব দিন স্নানের সুযোগ হয় না। বড় কেউ সঙ্গে গেলেই সুযোগ হয়। তখনও সমস্যা, বড়দের কারণে মনের আশ মিটিয়ে পানিতে ডুবাডুবি খেলা যায় না। মহানন্দে পুকুরে ঝাপাঝাপির এক পর্যায়ে রফিক লক্ষ্য করল ছাতাটা সঙ্গে নেই। পরবর্তী অভিযান ছাতা খুঁজে বের করার অভিযান। সন্ধ্যার আগে আগে তারা বাসায় ফিরল। দুজনের মুখ শুকনা। ছাতা হারানো গেছে, না জানি কি হয়। বড়ই আশ্চর্যের ব্যাপার, ছাতা নিয়ে কেউ একটা কথাও বলল না।
মনে হয় বাসার কেউ রফিকের ছাতা নিয়ে বের হবার বিষয়টা জানে না। সারাদিন বৃষ্টিতে ভেজার জন্য কোনো শাস্তি হলো না। পারিবারিক আদালতের প্রধান বিচারপতি, বালকের বাবা অপরাধের সব ফিরিস্তি শোনার পর কিছুই বললেন না। রেডিওর নব ঘোরাতে লাগলেন। এই সময়ে আকাশবাণী থেকে নাটক প্রচার হয়। তিনি নাটক শুনতেই বেশি আগ্রহী। বালক তখনও নিশ্চিন্ত হতে পারছে না। তার ধারণা শাস্তির ব্যবস্থা হবে রেডিওর নব ঘোরানো শেষ হবার পর। নব ঘোরানো একসময় শেষ হলো। প্রধান বিচারপতি বালকের দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললেন, দাঁড়িয়ে আছিস কি জন্যে? বালকের মা রাগী গলায় বললেন, এতক্ষণ তোমাকে কি বললাম? প্রধান বিচারপতি বললেন, কি বলেছ? কি বলেছি তুমি জানো না? না, আবার বলো। মা উঠে চলে গেলেন। প্রধান বিচারপতি পুত্রকে জিজ্ঞেস করলেন, তোর মা কি রাগ করে উঠে চলে গেল? পুত্র হ্যাঁ সূচক মাথা নাড়ল। তোর মার রাগ ভাঙানোর ব্যবস্থা করতে হবে। জোরে সোরে বৃষ্টি নামলে বলবি, গুষ্টিশুদ্ধ বৃষ্টিতে ভিজব। বৃষ্টিতে ভিজলে কি হয় জানিস? না, গায়ের ঘামাচি মরে। তোর কি ঘামাচি আছে? গা ভর্তি ঘামাচি। কোনো চিন্তা নাই, ঘামাচি ধ্বংসের ব্যবস্থা করছি। বৃষ্টিটা ভালো মতো নামতে দে। পাঠক, উপন্যাসের মতো কি লাগছে? মনে হচ্ছে কি ঔপন্যাসিক একটা পারিবারিক উপন্যাস ফেঁদেছেন। কিছুক্ষণের মধ্যেই নাটকীয় ঘটনা ঘটবে। কাহিনী এগবে তরতর করে। উপন্যাস লিখছি না, নিজের শৈশবের কথাই লিখছি। 50 বছর আগেকার কথা। সব কিছু হুবহু মনে নেই। যেসব জায়গা মনে নেই সেসব জায়গায় ফিল আপ দ্য ব্ল্যাঙ্ক করেছি। লেখকের স্বাধীনতাও ব্যবহার করেছি। তবে যেটুকু না করলেই নয়, শুধু ততটুকুই। উদাহরণ দেই। সারাদিন রফিককে নিয়ে বৃষ্টিতে ভেজা, ছাতা হারানো, সব ঠিক আছে। এত বড় অপরাধের পর কোনো শাস্তি হয়নি, তাও ঠিক আছে। শাস্তির বদলে ওই রাতেই যে আবারও সবাই মিলে বৃষ্টি স্নান উৎসব করেছে, তাও ঠিক আছে। শুধু শাস্তি বিষয়ক কথোপকথন তৈরি করা, কারণ কেন শাস্তি হয়নি সেটা মনে করতে পারছি না। বৃষ্টি ভেজা মীরাবাজার। আমার স্মৃতির শহর, কিন্তু পুরো শহর না। শহরের ছোট্ট খানিকটা জায়গা। মীরাবাজারের এক অংশ, যেখানে আমি একা একা ঘুরতে পারি। সিলেটের কথা মনে হলেই মীরাবাজারের কথাই মনে হয়। যে মীরাবাজার বৃষ্টিতে ভিজছে। মীরাবাজারের সঙ্গে ভিজছে এক অতি দুরন্ত বালক। তার সে কি আনন্দ! 50 বছর পর হঠাৎ করে একদিন মনে হলো, বৃষ্টির সময় একবার মীরাবাজারে গেলে হয় না? ওই বালকের মতো আমিও বৃষ্টিতে ভিজব। নানান কাজে অনেকবার সিলেট গিয়েছি। তখন বৃষ্টি হয়নি বলে মীরাবাজারে যাওয়া হয়নি। একবার বৃষ্টি শুরু হলো রাত 3টায়। রাত 3টায় নিশ্চয়ই কেউ স্মৃতি অনুসন্ধানী মিশন নিয়ে বের হয় না। আসাদুজ্জামান নূর সাহেবের কি একটা প্রোগ্রামে সিলেট গিয়েছি। সকাল থেকেই বৃষ্টি। আমি বের হলাম মীরাবাজারের খোঁজে। কোনো কিছুতেই চিনতে পারলাম না। আমাদের বাসার সামনেই গরম পীরের মাজার নামে একটা মাজার ছিল, সেটা পাওয়া গেল। কিন্তু কি আশ্চর্য পরিবর্তন! মাজারের পাশে ছোট্ট একটা গাছ ভর্তি টিলা ছিল। টিলা নেই। মাজারের একপাশে ফাঁকা মাঠ ছিল। মাঠ নেই। আমাদের বাসাটা কোথায় থাকতে পারে? এই নিয়ে অনেক হিসাব, অনেক অনুমান করে যাচ্ছি। বৃষ্টি গেল থেমে। স্মৃতির বাসা খুঁজব না ফিরে যাব? 50 বছর আগের ভাঙা একতলা বাড়িটা থাকার কথা না। চারদিকে উঁচু উঁচু ঝকঝকে দালান। সিলেটিরা অর্থবান। জমি কিনতে এবং দালান বানানোয় তাদের ঝোঁক আছে। আমার কৌতূহল জয়ী হলো। বাসা খুঁজে পাওয়া যায় কিনা দেখা যাক। ইদারাওয়ালা ছোট্ট বাড়িটার কি পরিবর্তন হয়েছে সেটাও দেখা যাক। সম্পূর্ণ অনুমানের উপর নির্ভর করে একটা পাঁচিল ঘেরা বাড়ির সামনে দাঁড়ালাম। অনেকক্ষণ কড়া নাড়ার পর সৌম্যদর্শন এক বৃদ্ধ দরজা খুললেন। সন্দেহজনক দৃষ্টিতে তিনি তাকাচ্ছেন। আমি বিনীত ভঙ্গিতে বললাম, আমি কি 1 মিনিটের জন্য আপনার বাড়িতে ঢুকতে পারি? সৌম্যদর্শন বৃদ্ধ তীক্ষ্ণ গলায় বললেন, কেন? আমি বললাম, আমার ধারণা অনেক কাল আগে এই বাড়িটায় আমরা থাকতাম।
আপনার পরিচয়? আমি নাম বললাম। তাকে দেখে মনে হলো এই নামের সঙ্গে তার পরিচয় নেই। এই বয়সের মানুষ হাদিস কোরআন পড়েন। তারা গল্পের বই পড়া বা নাটক সিনেমা দেখা থেকে দূরে থাকেন। আমার অনুমান ভুল প্রমাণিত হলো। সৌম্যদর্শন বৃদ্ধের ঠোঁটে রহস্যময় হাসি দেখা গেল। তিনি বললেন, আপনার বাড়ি যেমন ছিল আমি তেমন রেখে দিয়েছি। এই বাড়িটা ঠিক রেখে অন্যদিকে দালান কোঠা করেছি। আমি আমার ছেলে মেয়েদের বলে দিয়েছি, যতদিন আমি জীবিত থাকব ততদিন হুমায়ুন সাহেবের বাড়ি ভাঙা হবে না। আসুন ভেতরে। বাড়িতে পা দিয়ে আমি হতভম্ব। ওই তো কুয়াতলা, ওই তো আমাদের শোবার ঘর, ওই তো বারান্দা। বড় মামা যে কামরায় থাকতেন শুধু সেই কামরার মেঝেতে বিকট দর্শন অদ্ভুত এক যন্ত্র। এটা নাকি আতর বানানোর যন্ত্র। বৃদ্ধ আতর বানান। আমি বললাম, কুয়াতলা একটু বসি। উনি চেয়ার আনার জন্য ব্যস্ত হয়ে পড়লেন। তার আগেই কুয়ায় হেলান দিয়ে আমি বসে পড়েছি। আমি খুব বিব্রতও বোধ করছি, কারণ আমার চোখ ভর্তি জল। এদিকে আশেপাশের বাড়িতে খবর চলে গেছে। তরুণ এবং তরুণীরা আসতে শুরু করেছে। কারো কারো হাতে অটোগ্রাফের খাতা। তারা হয়তো তাদের লেখককে কাঁদতে দেখে মজা পাবে। আমি সেরকম মজা পাব না। সৌম্যদর্শন বৃদ্ধের নাম আজিজুর রহমান। তিনি তার জীবৎকালে হুমায়ুন আহমেদ যে বাড়িতে থাকত সেটি ভাঙেননি। অল্প কিছুদিন হলো তিনি মারা গেছেন। আমার স্মৃতির বাড়িটি ভেঙে নতুন দালান উঠেছে। আমি চলে আসার সময় বৃদ্ধ ছুটে গিয়ে এক শিশি আতর এনে পুরোটাই আমার গায়ে ঢেলে দিলেন। আমি অকৃতি এবং অধম, তারপরেও পরম করুণাময় আমাকে অনেক দিয়েছেন। এক বৃদ্ধ বাড়ি আগলে রেখেছে, অপেক্ষা করেছেন হুমায়ুন আহমেদ আসবে, তার প্রতীক্ষা। হে পরম করুণাময়, যে বৃদ্ধ হৃদয়ের মমতায় আমার গায়ে আতর ঢেলে দিয়েছেন, তুমি তার এবং তার পরিবারের সবাইকে আতরের পবিত্র সৌরভে সুরভিত করে দিও। আমিন। শুধুই খেলা। একালের শিশুদের জীবন থেকে খেলা কি নির্বাসিত? আমি যে অ্যাপার্টমেন্টে বাস করি সেখানকার শিশুদের মাঝে মাঝে দেখি পার্কিং লটে শুকনা মুখে হাঁটাহাঁটি করতে। তাদের সঙ্গে খবরদারির জন্য বুয়া থাকে। বুয়াদের মুখে আনন্দ থাকে, শিশুদের মুখে থাকে না। গাড়ির বিষাক্ত ধোঁয়ায় শিশুরা কি খেলে কে জানে। তাদের খেলার সময়ই বা কোথায়। ইংরেজি স্কুলে পড়াশোনার প্রচণ্ড চাপ। সেই চাপ আটকাতে বাড়িতেও চাপ। এক্সট্রা কোচিং, প্রাইভেট স্যার। আমি একটি ছেলেকে চিনি যার জন্য 3 জন প্রাইভেট টিচার। সে পড়ে ক্লাস 2-তে। এই বাচ্চাটার দম ফেলার সময় পর্যন্ত নেই। এরা কি কখনো নিশ্চিন্ত মনে খোলা আকাশ দেখেছে? অবারিত মাঠে হেঁটেছে? প্রবল বৃষ্টিতে ঝাপাঝাপি করেছে? সেই সুযোগ তাদের নেই। তারা খাঁচার বন্দি জীবনে অভ্যস্ত হয়ে গেছে। খাঁচা থেকে বের করে আনলেই তারা বরং ভয় পাবে। অথচ আমাদের সময়টা কি সময়ই না ছিল। পুরো মীরাবাজারটাই যেন আমার বাড়ি। যেখানে ইচ্ছা যেতে পারি, যে কোনো অচেনা ঘরে ঢুকে যেতে পারি, অচেনা ঘরের অচেনা শিশুদের সঙ্গে কিছুক্ষণ খেলে চলে আসতে পারি। গৃহকর্ত্রী একবার শুধু উদাস গলায় জিজ্ঞেস করবে, তুমি কোন বাড়ির? নাম কি? খেলতে খেলতে বেলা হয়ে গেছে। গৃহকর্ত্রী অবশ্যই তার বাড়িতে ঢুকে পড়া ছেলেটাকে আদর করে খাওয়াবে। আমাদের সময়ের মায়েরাও ছিলেন অন্যরকম। শিশুদের বিষয়ে উদ্বেগ উৎকণ্ঠা থেকে তারা সম্পূর্ণ মুক্ত। সন্ধ্যাবেলায় ঘরে ফিরলেই হলো। মাঝে মাঝে শাসন না করলে সন্তান বিগড়ে যাবে, এই কারণে কিছু শাস্তি হতো। অকারণে চড় থাপ্পড়। যে শাস্তি পাচ্ছে সে ধরে নিচ্ছে এই শাস্তি জীবনেরই অংশ। এই শাস্তিকে গুরুত্বের সঙ্গে নেবার কিছু নেই। খেলা প্রসঙ্গে আসি। তখনকার শিশুরা কি খেলত? সরঞ্জামবিহীন খেলা। মার্বেলের চল ছিল। তবে কোনো এক বিচিত্র কারণে মার্বেল বস্তুটিকে অভিভাবকরা সন্দেহের চোখে দেখতেন। পকেটে মার্বেলের ঝনঝন শব্দ হলেই
অবধারিত শাস্তি এবং মার্বেল বাজেয়াপ্ত। মীরাবাজারের বাসার কুয়ায় অনেক মার্বেলের সলিল সমাধি হয়েছে। সব মার্বেলই কাজের ছেলে রফিকের জিতে আনা। ওর টিপ ছিল বিশ্বমানের। অলিম্পিকে মার্বেল খেলার ইভেন্ট থাকলে রফিক অবশ্যই সোনা জিতত। মার্বেলের কাছাকাছি আরেকটা খেলা ছিল, চারা খেলা নাম। 7টা মাটির বাসন ভাঙা চারা একের উপর এক সাজিয়ে দূর থেকে নিশানা করে মেরে সপ্তসৌধ ভেঙে দেওয়া। এই খেলায় আমি মজা পেতাম না, কারণ আমার নিশানা ভালো ছিল না। সিগারেটের খালি প্যাকেট দিয়ে একটা খেলা ছিল, চারা খেলারই অন্য ভার্সন। এই খেলায় টাকা পয়সা লেনদেন হতো। টাকা পয়সা মানে সিগারেটের প্যাকেট। ক্যাপস্টেন সিগারেটের প্যাকেটের মূল্যমান 100 টাকা, সিজার সিগারেটের প্যাকেট 50 টাকা। সবচেয়ে দামি ছিল 3 ক্যাসেল সিগারেটের প্যাকেট। খুবই কম পাওয়া যেত বলে এর দাম দিল 5000 টাকা। আমরা শিশুরা যখন খেলতে যেতাম আমাদের চোখ থাকতো রাস্তায়, ডাস্টবিনে, যদি কোনো খালি প্যাকেট পাওয়া যায়। একদিনের ঘটনা বলি। গরম পীরের মাজারের সামনে দিয়ে যাচ্ছি, হঠাৎ দেখি রাস্তায় কি যেন চকচক করছে। দূর থেকে 3 ক্যাসেল সিগারেটের প্যাকেটের মতো দেখাচ্ছে। আসলেই কি তাই? আমি ছুটে গেলাম। যা ভেবেছি তাই। আমার হাত পা গেল ঠান্ডা হয়ে, বুক ধকধক করছে, গলা শুকিয়ে কাঠ। এত সৌভাগ্য কারো হয়? একবার এক পত্রিকায় ইন্টারভিউ দিতে গিয়ে আমি আমার জীবনের কিছু আনন্দময় অলৌকিক মুহূর্তের কথা বলেছিলাম। যেমন, নর্থ ডেকোটা স্টেট ইউনিভার্সিটির রসায়ন বিভাগের দীর্ঘ করিডোরে আমি হাঁটাহাঁটি করছি, টেনশনে অস্থির। কিছুক্ষণ আগেই আমি পিএইচডির ভাইবা দিয়েছি। বিচারকরা এখন রুদ্ধদ্বার বৈঠক করছেন। বৈঠক শেষে জানাবেন আমাকে ডক্টরেট ডিগ্রি দেয়া যাবে কি যাবে না। একসময় দরজা খুলল। বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জেনো উইকস গম্ভীর ভঙ্গিতে এগিয়ে এলেন। আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বললেন, হ্যালো ডক্টর হুমায়ুন। মুহূর্তটা ছিল অলৌকিক। আরেকটা বলি। আমার প্রথম মেয়ে নোভার জন্ম হয়েছে ধানমন্ডির কোনো এক ক্লিনিকে। আমি আমেরিকায়। ক্লিনিক থেকে তার জন্ম সংবাদ আমাকে দেয়া হলো। মেয়ে নাকি জন্মের পর থেকে কেঁদেই যাচ্ছে। আমি টেলিফোনটা মেয়ের কাছে নিয়ে যেতে বললাম, তার কান্না যদি শোনা যায়। তার মা তাই করল। আমি মেয়ের কান্না শুনলাম। আহা, কি আনন্দময় অলৌকিক মুহূর্ত! আমরা যখন জীবনের হিসাব মেলাই তখন শৈশবের অলৌকিক আনন্দময় অংশটা বাদ থাকে। বাদ থাকে বলেই লেখক হুমায়ুন আহমেদের অলৌকিক আনন্দময় মুহূর্তের যে তালিকা পত্রিকাওয়ালারা ছাপে তাতে 3 ক্যাসেল সিগারেটের প্যাকেট প্রাপ্তির অলৌকিক আনন্দের কথা থাকে না। শৈশবের একা হাঁটাহাঁটি, এর তার বাড়িতে ঘরের ছেলের মতো ঢুকে যাওয়ার জীবনকে কত বিচিত্র মহিমাতেই না দেখার সুযোগ হলো। একটা উল্লেখ করি। গরম পীরের মাজারের পিছনে একটা টিনের বাড়ি ছিল। চারদিকে টিনের বেড়া, উঠোন ঝকঝকে তকতকে। এই বাড়িতে আমার খেলার বয়সী কেউ নেই বলে কখনো যেতাম না। একদিন কি মনে হলো বাড়িতে ঢুকলাম। ঢুকেই চমকালাম। রূপবতী এক মহিলা উঠোনে বসে তার শিশু সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন। তার বুকের কাপড় সম্পূর্ণ খোলা। একটা বাচ্চা ছেলেকে দেখে তিনি নির্বিকার রইলেন। আমি মুগ্ধ হয়ে দৃশ্যটা দেখছি। মুগ্ধ হবার প্রধান কারণ বাচ্চাটা মায়ের এক বুক থেকে দুধ খাচ্ছে আর অন্যটা থেকে ফিনকি দিয়ে দুধ বের হচ্ছে। এরপর থেকে আমার প্রধান কাজ হয়ে দাঁড়ালো এই বাড়িটার আশেপাশে ঘুরঘুর করা। মহিলা যখন বাচ্চাকে দুধ খাওয়ান তখন সামনে উপস্থিত হওয়া। মহিলা নিশ্চয়ই আমার উদ্দেশ্য বুঝতে পেরেছিলেন, কারণ একদিন তিনি বললেন, দুধ খাওয়ানো দেখতে ভালো লাগে? আমি হ্যাঁ সূচক মাথা নাড়লাম। তিনি বললেন, দুধ খাইতে ইচ্ছা করে? আমি আবারও হ্যাঁ সূচক মাথা নাড়লাম। মহিলার ঠোঁটে হাসির আভাস দেখা গেল। তিনি পাশে রাখা
একটা কাপ তার খালি বুকের সামনে ধরলেন। কিছুক্ষণের মধ্যেই কাপ অর্ধেকের মতো ভরে গেল। তিনি কাপ আমার দিকে এগিয়ে দিয়ে বললেন, নে খা। আমি আগ্রহ নিয়ে খেলাম। তিনি বললেন, রোজ আইসা দুধ খাইয়া যাবি, কাউরে এই ঘটনা বলবি না। আমি দুর্বোধ্য এই ঘটনা কাউকে বলিনি এবং সেই বাড়িতে আর কোনো দিনও যাইনি। কেন যাইনি সেটাও এক রহস্য। প্রাণসখা। শৈশব ও কৈশোরে প্রাণসখা হয় না, খেলার সাথী হয়। শৈশবের বন্ধুদের কথা এই কারণেই কারো মনে থাকে না। খেলা শেষ, বন্ধুত্বও শেষ। আমি অনেক চেষ্টা করেও খেলার সাথীদের নাম মনে করতে পারছি না। একজন ছিল শঙ্কর, মাথামোটা শঙ্কর নামে তাকে ডাকা হতো। তার কথা আমার ছেলেবেলা বইটিতে বিস্তারিত লিখেছি। জীবন তার প্রতি করুণা করেনি। পত্রিকার হকার এবং বাদামওয়ালা হয়ে সে কোনো ক্রমে জীবন টেনে নিচ্ছিল। বছর 2 আগে পত্রিকায় পড়লাম শঙ্কর খুন হয়েছে। তার মৃতদেহ ভেসে উঠেছে এক পানা পুকুরে। কে বলবে এটাই হয়তো সেই পুকুর যেখানে আমি শঙ্করকে নিয়ে দাপাদাপি করে শৈশব যাপন করেছি। টগর নামের এক খেলার সাথীর কথা মনে পড়ছে। আমার চেয়ে সে বছরখানেকের বড়। খেলাধুলায় অপটু, মারামারিতে অতি দুর্বল। দুর্বলরা কথাবার্তায় দর হয়, সেও তাই ছিল। সারাক্ষণ উপদেশ এবং জ্ঞান বিতরণ। আমাকে সে একদিন গম্ভীর হয়ে বলল, আমার গায়ের রং কালো কারণ আল্লাহ আমাকে মাটি দিয়ে বানিয়েছেন, আর তোমার গায়ের রং সাদা কারণ তোমাকে গু দিয়ে বানিয়েছেন। ভালো করে হাত শুকে দেখো, গুয়ের গন্ধ পাবে। যারা আমাকে সামনাসামনি দেখেছেন তারা জানেন আমার গাত্রবর্ণ কালো। মনে হচ্ছে শৈশবে ফর্সা ভাব ছিল। যাই হোক, পুরনো প্রসঙ্গে যাই। টগরের কথা মতো আমি আমার হাত শুকলাম এবং গুয়ের গন্ধ পেলাম। কি সর্বনাশ! বন্ধুবান্ধব যাদের গাত্রবর্ণ গৌর তাদের সবার গায়ে গুয়ের বদগন্ধ। টগরের কথা বিশ্বাস হলো। কাঁদতে কাঁদতে বাসায় ফিরে মাকে জিজ্ঞেস করলাম, মা, আমাকে কি আল্লাহ গু দিয়ে বানিয়েছেন? বাসায় বিরাট হাসাহাসি পড়ে গেল। আমার মা তার বড় ছেলেকে নিয়ে কোনো গল্প বলতে গেলেই এই গল্পটা করেন। টগরের জ্ঞান বিতরণের আরেকটি গল্প বলি। একদিন সে সবাইকে ডেকে বলল, মাথার উপর দিয়ে প্লেন উড়ে যেতে দেখলেই সবাই যেন দৌড়ে বাড়িতে গিয়ে ঢুকে পড়ে কিংবা গাছতলায় দাঁড়ায়, কারণ প্লেনের যাত্রীদের পেশাব পায়খানা সব নিচে পড়ে। ট্রেনের বাথরুম যেমন, প্লেনের বাথরুমও সেরকম নিচে ফুটা। এরপর থেকে আকাশে বিমান দেখা গেলে কিংবা বিমানের শব্দ পাওয়া গেলেই শিশুদের মধ্যে তীব্র চাঞ্চল্য এবং শঙ্কা দেখা দিত। কোনো ক্রমে দৌড়ে গাছতলায় আশ্রয় নেয়া। একবার সবাই দৌড়াচ্ছি গাছতলার দিকে। এক পথচারী জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমাদের মধ্যে একজন জবাব দিল, আকাশ থেকে গু পড়ছে। পথচারী বললেন, কি সর্বনাশ, আসমানের গু! তিনিও ছুটতে শুরু করলেন। কি সব রঙিন দিনই না গিয়েছে। আমার এক সঙ্গী ছিল, গাট্টাগুট্টা, বেটে, দৌড় চ্যাম্পিয়ন। মুহূর্তের মধ্যেই ভুয়ো দৌড় দিতে পারত। ছেলেটির নাম মনে করতে পারছি না, তবে তার উজ্জ্বল মুখ এখনও চোখে ভাসছে। এই ছেলে সম্পূর্ণ নতুন এক ধরনের খেলা বের করে শিশুমহলে বিরাট হইচই ফেলে দিল। এমন উদ্ভাবনী খেলার নজির পাওয়া ভার। খেলাটা ব্যাখ্যা করি। কল্পনা করুন, কোনো এক ভদ্রলোক বাজার নিয়ে ফিরছেন। তখনকার বাজার একটু অন্যরকম ছিল। আজকাল যেমন মাছ সবজি এক ব্যাগে থাকে, তখন তা করা হতো না। মাছের আষ্টে গন্ধ যেন অন্য কিছুতে না লাগে তার ব্যবস্থা করা হতো। মাছ দড়িতে ঝুলিয়ে এক হাতে নেওয়া হতো, অন্য হাতে আনাজের ব্যাগ। সেই ভদ্রলোক মাছ হাতে ঝুলিয়ে অন্য হাতে ব্যাগ নিয়ে যাচ্ছেন। হঠাৎ আমার সেই বন্ধু উল্কার বেগে ভদ্রলোকের দিকে ছুটে গেল। এক হ্যাঁচকা টানে তার হাত থেকে মাছ কেড়ে নিয়ে ডাবল উল্কার বেগে হাওয়া। ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে আছেন। বিপদ বুঝে আমরাও দৌড়। ঘটনার উত্তেজনায় আমরা বিমোহিত। কি অসম্ভব ঘটনা, কি উত্তেজনা! মাছটা কিছুক্ষণ সবার হাতে হাতে ঘুরল,
তারপর আমরা সেই মাছ কুয়ায় ফেলে ভদ্র ছেলের মতো যে যার বাড়িতে ফিরে গেলাম, যেন কিছুই ঘটেনি। এই অতি বিপজ্জনক খেলা নিত্যদিন হওয়ার জিনিস না, নিত্যদিন হতোও না। হঠাৎ মক্কেল পাওয়া যেত, যে আমাদের পাড়ার না, বাইরের, অল্প বয়সী জোয়ান ছেলে না, বুড়ো মানুষ, যিনি মাছ চোরের পিছনে দৌড়াতে পারবেন না। সেরকম কাউকে পেলে আমাদের চোখে চোখে ইশারা খেলা হতো। টগর উঠে চলে যেত, কারণ সে ভালো দৌড়াতে পারে না এবং এই খেলাটা তার পছন্দ না। মাছ খেলা কতবার হয়েছে বলতে পারবো না, তবে ৩-৪ বারের বেশি না। এই ৩-৪ বারই কিন্তু যথেষ্ট। খেলায় যে উত্তেজনা পেয়েছি তার তুলনা শুধুমাত্র রোলার কোস্টার রাইডের সঙ্গে হতে পারে। শো শো করে রোলার কোস্টার নামছে, উত্তেজনায় গা ঠান্ডা হয়ে আসছে, সেই সঙ্গে কি আনন্দ! মাছ খেলা কিভাবে বন্ধ হলো এই গল্পটা বলি। এবারে আমাদের মক্কেল জরাজীর্ণ পৌর, চোখে চশমা, কুঁজো হয়ে হাঁটছেন, আস্তে আস্তে পা ফেলছেন। তার হাঁটার ভঙ্গি থেকেই বলে দেয়া যায় তিনি শান্ত মানুষ, শিশুদের পিছনে ছুটে বেড়াবার মানুষ না। মাছচোর খেলার লিডার শিকারের দিকে এগিয়ে গেল। তার টেকনিক এখন অনেক উন্নত। আগে সে দৌড়ে যেত, এখন দৌড়ে যায় না। শিকারের পিছনে পিছনে আস্তে আস্তে কিছুক্ষণ হেঁটে হঠাৎ মাছ ধরে টান দেয়। এইবার এই কাণ্ড ঘটল। তবে আমাদের লিডার হ্যাঁচকা টানে মাছ ছুটাতে পারল না। বৃদ্ধ বেশ শক্ত করে এই মাছের দড়ি ধরে রইলেন। আমাদের লিডারের উচিত ছিল মাছ ছেড়ে দিয়ে চলে আসা। সে তা না করে দড়ি টানটানি খেলার মতো মাছ টানটানি করতে লাগল। পৌর খুবই অবাক হয়ে বললেন, তোমার ঘটনা কি? মাছ ধরে টানতেছ কেন? তুমি কোন বাড়ির ছেলে? মাছটা পছন্দ হয়েছে? বাসায় নিতে চাও? আচ্ছা যাও, নিয়ে যাও। লিডার মাছ নিয়ে বিষণ্ণ মুখে ফিরে এলো। এইবার দৌড়ে এলো না। পৌর চশমার ফাঁক দিয়ে অবাক হয়ে তাকিয়ে রইলেন। আমাদের মধ্যে মাছ নিয়ে কোনো উত্তেজনা তৈরি হলো না, বরং বিষাদ ভর করল। ইসব সাহেব বেঁচে থাকলে এই গল্প শুনলে সুন্দর কোনো মোরাল বের করতেন। আমি পারছি না। মাছচোর লিডার কিছুদিন পর আরেকটা খেলা আবিষ্কার করল, মানুষের জিনিসপত্র কুয়ায় ফেলে দেওয়া। তখনকার সিলেট শহরে বাড়িতে বাড়িতে কুয়া ছিল। প্রতিটি কুয়াই ছিল যথেষ্ট গহীন। কুয়াতে কিছু ফেললে পর কুয়ার ভেতর থেকে শব্দ পাওয়া যেত। শব্দ কখন শোনা যাবে প্রতীক্ষার সেই সময়টাই ছিল উত্তেজনার। একদিন উত্তেজনা অনেক দূর বাড়াবার ব্যবস্থা হলো। আমাদের লিডার কুয়ার ভিতর জ্যান্ত মুরগি ফেলে দিল। মুরগির পাখা ঝাপটানো, চিৎকারে হইচই পড়ে গেল। কুয়ার পাড়ে আমাদের উকিঝুঁকি দিতে দেখে খবর রটে গেল, একটা বাচ্চা পানিতে পড়ে গেছে। সব মায়েরা ছুটে এসে যার যার বাচ্চা জড়িয়ে ধরলেন। এরপর শুরু হলো মুরগি উদ্ধার অভিযান। কুয়াতে বালতি নামানো হলো। বালতি দেখে মুরগি যখন লাফ দিয়ে উঠবে তাকে তখন টেনে তোলা হবে। মুরগি বালতিতে উঠল ঠিকই, কিন্তু বালতি কিছু দূর টানার পরই সে ঝাঁপ দিয়ে বালতি থেকে পানিতে পড়ে গেল। যতবার বালতি নামানো হয় ততবারই এই অবস্থা। দর্শকদের কি উত্তেজনা! আমাদের এই নেতা আরও নতুন নতুন খেলা বার করার আগেই হঠাৎ একদিন উধাও হয়ে গেল। আমরা বিরাট ধাঁধায় পড়ে গেলাম। যে বাড়ি থেকে সে আসতো সেই বাড়ি তালাবদ্ধ। এই বাড়ি দীর্ঘদিন তালাবদ্ধ থাকল। একসময় তালায় জং ধরল। টিনের বেড়ার ফাঁক দিয়ে তাকালে দেখা যায় বাড়ির উঠানে ঘাস গজিয়েছে। আমি কী কারণে জানি না প্রায় ওই বাড়ির ভিতর দেখার জন্য টিনের ফুটা দিয়ে তাকিয়ে থাকতাম। আমার রোমাঞ্চ বোধ হতো। মনে হতো কিছু একটা দেখব, কিছু একটা দেখব। কী দেখার প্রত্যাশা ছিল সেটা এখন আর মনে নেই। আমার আরেক বন্ধুর কথা বলি। তার নাম খুব সম্ভবত মতি বা মতিন। তার বাবা লন্ডনী, অর্থাৎ লন্ডনে থাকেন। স্ত্রীকে প্রতি মাসে খরচ পাঠান। মতিনের অবস্থা সেই কারণে ভালো। তাকে দেখলেই মনে হয় সে নতুন কাপড় পরে বিয়েবাড়িতে যাবার জন্য প্রস্তুত।
আমাদের মধ্যে একমাত্র সেই সবসময় জুতা পরে বের হতো। মতিনের অবস্থা সেই কারণে ভালো। তাকে দেখলেই মনে হয় সে নতুন কাপড় পরে বিয়েবাড়িতে যাবার জন্য প্রস্তুত। আমাদের মধ্যে একমাত্র সে সবসময় জুতা পরে বের হতো। রোগা দুর্বল ধরনের মেয়েলি চেহারার ছেলে। তার মুখে সারাক্ষণই হাসি। তার প্যান্টের পকেট ঝকঝকে নতুন মার্বেলে ভর্তি থাকত। তবে সে নিজে মার্বেল খেলত না। একদিন সে বলল, ম্যাজিক দেখাবো? আমরা অতি আগ্রহে তাকে ঘিরে ধরলাম। সে একটা মার্বেল মুখে পুরল। পরক্ষণে হা করে দেখালো মুখে মার্বেল নেই। আমরা অবাক হলাম না। বোঝাই যাচ্ছে সে মার্বেল গিলে ফেলেছে। তাকে চেপে ধরতেই সে স্বীকার করল। আমরা বললাম, এই ম্যাজিকটা আবার দেখব। সে নির্বিকার ভঙ্গিতে আরেকটা মার্বেল গিলল। আমরা মহা আনন্দিত। বিপুল করতালি। এরপর থেকে তার প্রধান কাজ হলো মার্বেল গিলে আনন্দ দেয়া। মতির সঙ্গে আমাদের বন্ধুত্ব দীর্ঘস্থায়ী হয়নি। এক ভোরবেলায় লন্ডন থেকে তার বাবা চলে এলেন। মতি পেট ভর্তি মার্বেল নিয়ে বাবার সঙ্গে লন্ডন চলে গেল। মতির বাবা কোনো এক কারণে মতির মাকে সঙ্গে নিলেন না, যেটি শিশুদের কাছে দুর্বোধ্য। সেই মহিলা চিৎকার করে এমন কান্না শুরু করলেন যে বাড়িতে কাক নেমে গেল। গভীর বেদনায় চিৎকার করে কেউ কাঁদলে ঝাঁক বেঁধে কাক নেমে আসে, এমন লোকজ প্রবাদ আছে। প্রবাদের সত্যতা থাকতে পারে। এই মহিলা অনেক দিন কাঁদলেন। আমরা তার কান্নায় অভ্যস্ত হয়ে গেলাম। ধরেই নিলাম ওই বাড়ির আশেপাশে গেলেই কান্নার শব্দ পাওয়া যাবে। মানুষ অসাধারণ অনেক ক্ষমতার অধিকারী। মানুষের অসাধারণ ক্ষমতার একটি হচ্ছে দ্রুত অভ্যস্ত হওয়ার ক্ষমতা। ছেলে বন্ধুদের কথা অনেক লিখলাম। আরও লেখা যেত, তবে বিশেষ করে আর কারো কথা মনে পড়ছে না। জ্ঞানী টগরকে দিয়ে ছেলে বন্ধুদের প্রসঙ্গ শেষ করি। টগর একদিন আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মেয়েদের পেট থেকে বাচ্চা কিভাবে বের হয় জানিস? আমি বললাম, জানি। জানলে বল কিভাবে বের হয়। আমি বললাম, পেট কেটে বের করা হয়। তুই কিছুই জানিস না। বাচ্চা বের হয় পাছা দিয়ে। পাছা দিয়ে গু যেমন বের হয় তেমন। জ্ঞানী টগরের কাছ থেকে বাচ্চা বের হবার প্রক্রিয়া শুনে দীর্ঘদিন মনোকষ্টে ছিলাম। ৬-৭ বছরের বালকের কষ্ট সহজ কষ্ট না। আমার মেয়ে বন্ধুর সংখ্যা খারাপ ছিল না। তারা বাস করত উত্তেজনাহীন এক জগতে। তাদের খেলা রান্নাবাটি খেলা। ভবিষ্যতে রান্নাবাটি করতে হবে তারই প্রস্তুতিমূলক খেলা কিনা কে জানে। রান্নাবাটি খেলায় ছেলেদের প্রয়োজন হয়। যেমন বাজার করার জন্য কাজের লোক লাগে, বাড়ির সাহেব লাগে। আমার ভূমিকা বেশিরভাগ সময়ই বাড়ির চাকরের। বাড়ির কর্ত্রী কী আনতে বলে আমাকে বাজারে পাঠান। আমি কিছু লতাপাতা, মাটি, ইটের গুঁড়া নিয়ে ফিরে আসি। তখন বাড়ির কর্ত্রী আমাকে বকাঝকা করেন। পচা মাছ, চাল ভালো না, চালে কঙ্কর, এইসব। আমাকে মাথা নিচু করে বকা শুনতে হয়। কিছুক্ষণ পর মেয়েরা রান্না শুরু করে, মুখে ছ্যাক ছ্যাক জাতীয় নানান শব্দ করে। আমি বসে থাকি, কখন রান্না শেষ হবে, নকল খাওয়া খাবো। হইচই মারামারির তুমুল উত্তেজনায় খেলার পর রান্নাবাটির মতো পানসে খেলায় আমার আনন্দ পাওয়ার কোনো কারণ ছিল না। কিন্তু আমি আনন্দ পেতাম। কেন পেতাম বলতে পারবো না। সব মেয়ের ভিতর যেমন একজন পুরুষ বাস করে, সব ছেলের মধ্যেও একটি নারী বাস করে। নারী পুরুষের বিভাজন রেখা দুর্বল। মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি যার কথা মনে আছে তিনি পারুল আপা। আমার ছেলেবেলাতে ওনার কথা লিখেছি। তার চেহারা মনে নেই, ফর্সা লম্বাটে মুখ, এইটুকুই মনে আছে। পারুল আপা ক্লাস 6 কিংবা 7 পড়তেন। তিনি প্রায়ই আমাকে তার স্কুলে নিয়ে যেতেন। তখনকার সময়ের মেয়েরা অভিভাবক হিসাবে তাদের ছোট ভাই জাতীয় বালকদের নিয়ে যেতে পারত। মেয়েদের স্কুলে অকারণে ঘন্টার পর ঘন্টা বসে থাকার মতো বিরক্তিকর কাজে আমি রাজি হতাম দুটা কারণে। পারুল আপাকে স্কুলে যাবার জন্য প্রতিদিন 8 আনা পয়সা দেয়া হতো। তিনি যেতেন রিকশায় করে, প্রায়ই ফিরতেন হেঁটে।
রিকশায় চড়ার আনন্দ এবং বেঁচে যাওয়া পয়সায় নানাবিধ সুখাদ্য কেনার আনন্দেই আমি সঙ্গী হতাম। শিশুদের জন্য সুখাদ্যের অভাব সে সময় ছিল না। তালিকা দেই: হজমি, আইসক্রিম, বুট ভাজা, বাদাম ভাজা, গোল্লা লজেন্স, আচার,